আসসালামু আলাইকুম। আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বংশগতি ও বিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আছে ডিএনএ, যেটি প্রতিটি পরীক্ষায় গ নম্বরে দেয় এবং এখান থেকে এমসিকিউ বোর্ড পরীক্ষায় 1 থেকে 2টা হবে, প্লাস আমরা বললাম গ নম্বর এখান থেকে কোশ্চেন হবে। এখন অনেক স্টুডেন্ট এই ডিএনএ এর যে গঠনটা আছে এটা পড়তে ভয় পায়। আমরা চেষ্টা করব মজার মাধ্যমে ডিএনএ এর গঠনটা বিস্তারিত একটু জানতে। তো আমরা সবাই চলে আসি ডিএনএ এর গঠন। ডিএনএ হলো ক্রোমোজোমের মূল উপাদান। আমি যদি বলি ডিএনএ কি, ডিএনএ হলো ক্রোমোজোমের মূল উপাদান। তো এখানে আমাদের ডিএনএ সম্পর্কে জানতে হলে একটি বেসিক আমাদের প্রয়োজন। আমরা সবাই একটু চেষ্টা করব সেই বেসিক জিনিসটা জানার। প্রথমে আমরা একটি কোষ নিব। যদি আমরা একটি কোষ নিই তাহলে সেই কোষের মধ্যে আমরা পাবো নিউক্লিয়াস। কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে আমাদের। দেন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের আছে কি ক্রোমোজোম নামের একটা টপিকস, ক্রোমোজোম। তাহলে আমরা একটি কোষ নিব, সেই কোষের মধ্যে রয়েছে নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের মধ্যে গঠন রয়েছে দুই ধরনের গঠন রয়েছে। একটি আছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন, কি আছে রাসায়নিক গঠন, এবং আরেকটি রয়েছে ক্রোমোজোমের ভৌত গঠন। তাহলে আমাদের এই অধ্যায়ে ক্রোমোজোমের ভৌত গঠনের অতটা প্রয়োজন নেই। তাহলে তারপরে আমরা দেখে রাখি যে ভৌত গঠন বলতে ক্রোমোজোমে জাস্ট এখানে আমরা একটা ক্রোমোজোম দেখালাম। এই যে ক্রোমোজোমটা আছে এই ক্রোমোজোমের মধ্যে যা যা থাকবে, এবং আমরা যদি এই ক্রোমোজোমকে আমরা সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত করি তাহলে যা পাবো আমরা পাবো ক্রোমাটিড, এপাশেও ক্রোমাটিড। তাহলে এটা আমাদের যা কিছু হবে সেটি হবে ক্রোমোজোমের ভৌত গঠন। আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তাহলে এখন দেখো সবাই, এই যে ক্রোমোজোমকে যদি আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা একটি ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের উপাদান পাবো। একটি রয়েছে নিউক্লিক অ্যাসিড, কি আছে নিউক্লিক অ্যাসিড। তাহলে একটি ক্রোমোজোমের মধ্যে রয়েছে নিউক্লিক অ্যাসিড যার পরিমাণ আছে হলো 45%। তার মানে একটি ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে 45%। দেন এখানে রয়েছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ছাড়া রয়েছে প্রোটিন যার পরিমাণ হলো 55%। তাহলে আমরা মনে রাখবো প্রোটিন কত পার্সেন্ট? 55%। মনে রাখবো হলো প প প মানে প্রোটিন 5 55%। এছাড়াও আমাদের সামান্য পরিমাণ রয়েছে ধাতব আয়ন। ধাতব আয়ন, আমাদের সামান্য পরিমাণ কি রয়েছে? ধাতব আয়ন রয়েছে। এই ধাতব আয়নের মধ্যে আছে হলো ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। তাহলে আমরা এখানে মোট একটি ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে আমরা 3 ধরনের উপাদান দেখতে পাবো। প্রধান উপাদান 2টা আছে, একটি হলো নিউক্লিক অ্যাসিড, অপরটি হলো প্রোটিন। এছাড়াও রয়েছে ধাতব আয়ন। ধাতব আয়নের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের মেইনলি 9-10-এ আমাদের সবচেয়ে বেশি আছে হলো নিউক্লিক অ্যাসিড নিয়ে, আমাদের প্রোটিন নিয়ে তেমন কোনো কিছু নাই। প্রোটিন নিয়ে আমাদের বলা আছে ইন্টারমিডিয়েট। তবুও আমরা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এই দুইটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। আমরা একটু নিউক্লিক অ্যাসিডের আগে একটু দেখে নিই নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আবার মোট আছে কয় ধরনের? আছে 2 ধরনের রয়েছে। একটি রয়েছে হলো ডিএনএ। এই ডিএনএ পরিমাণ 45%। তার মানে নিউক্লিক অ্যাসিডের অধিকাংশ অংশই কি ডিএনএ। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আয়রনের পরিমাণ
খুবই সামান্য, কারণ আরএনএ মাত্র 10% আছে নিউক্লিয়াসের মধ্যে, আর 90% কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক ডিএনএ ক্ষেত্রে উল্টা, ডিএনএ রয়েছে 90% নিউক্লিয়াসের মধ্যে, ডিএনএ 90% নিউক্লিয়াসের মধ্যে, 90 নিউক্লিয়াসের মধ্যে, দেন 10% কোথায় আছে? সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে আমরা এখানে লিখে রাখি আর এন এ, আরএনএ রয়েছে 0.2 থেকে 1.4%, ঠিক আছে? 0.2 থেকে 1.4%, এটি হলো আরএনএ পরিমাণ, এটি হলো কি ডিএনএ পরিমাণ। তাহলে আমি যদি বলি যে সকল প্রকৃত কোষের ক্রোমোজোমের স্থায়ী উপাদান কোনটি? ডিএনএ। আর স্থায়ী উপাদান নয় কোনটি? আরএনএ, ঠিক আছে? আরএনএ বংশগতি বস্তু হিসেবে এখানে কাজ করবে না, অন্যান্য ক্ষেত্রে কাজ করবে। আমরা গত ক্লাসে পড়েছি যে আরএনএ শুধুমাত্র আরএনএ ভাইরাসের ক্ষেত্রেই বংশগত বস্তু হিসেবে কাজ করে। আমরা এমন ভাবে পড়বো, ডিএনএ পড়লে আমাদের আরএনএর গঠনটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু শর্টকাটে দেখে নিই, ডিএনএ মানে কি? ডিএনএ মানে হলো এটি একটি দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড। ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ মনে রাখবা, ডিএনএ দ্বিসূত্রক মানে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড অনেকগুলো হলে বলা হয় পলি, এমন সুতা দুইটা হলে বলা হয় কি? ডিএনএ। দেন আরএনএ, এ মানে একটি, তাহলে মনে রাখবো হলো এক সূত্র পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তাহলে আমরা কি বলবো বলতো? এই যে আরএনএ কি বলতো? এক সূত্রক পলিনিউক্লিওটাইড। আমরা যদি নিউক্লিওটাইড সম্পর্কে পড়ি তাহলে আমাদের ডিএনএও হবে এবং কি বলতো আরএনএও হয়ে যাবে। আমরা এমন ভাবে পড়বো যাতে আমাদের ডিএনএ এর গঠন এবং আরএনএ গঠন একসাথে হয়ে যায়। ওকে, তাহলে আমরা চলে আসছি এখানে আমরা নিউক্লিওটাইড সম্পর্কে। তাহলে হেডিং দিবা নিউক্লিওটাইড, তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড আছে না? এখান থেকে আমরা পড়বো হলো একটা মোনো নিউক্লিওটাইড। কি নাম? মোনো নিউক্লিওটাইড, মোনো নিউক্লিওটাইড, ঠিক আছে? আমরা মনে রাখবো ডিএনএ হলো একটি পলিনিউক্লিওটাইড দ্বিসূত্রক। তো এক্ষেত্রে আমরা মোনো নিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে দেখো, এরপরে আমরা মোনো নিউক্লিওটাইড ভাঙলে কি পাওয়া যায়? এই যে মোনো নিউক্লিওটাইড, এটিকে ভাঙলে পাওয়া যায় দুইটা জিনিস, একটি হলো নিউক্লিওসাইড, তার মানে এটা পড়লে আমাদের ডিএনএ হবে এবং কি আরএনএ হবে। তাহলে এটা হবে নিউক্লিওসাইড। দেন এখানে আছে হলো অজৈব ফসফেট, এটিকে বলা হয় আইপি মানে ইনঅর্গানিক ফসফেট। তোমরা অনেক সময় কোনটি নিউক্লিওটাইড কোনটি নিউক্লিওসাইড ভুলে যাও। মনে রাখবা, এই যে টাইড থেকে যদি সরিয়ে দাও তাহলে হয়ে যাবে কি সাইড, আর সাইডের সাথে যদি কিছু যুক্ত করো তাহলে হবে কি টাইট। তাহলে কমন সেন্স, যুক্ত করলে হয় টাইট, সরিয়ে দিলে হয় কি সাইড। ওকে, তাহলে আমরা নিউক্লিওটাইড বড় না নিউক্লিওসাইড বড় যদি এমন কোশ্চেন বলে তাহলে আমরা মনে রাখবো অবশ্যই নিউক্লিওটাইড বড়, নিউক্লিওসাইড কি ছোট। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই এই যে অজৈব ফসফেট বলতে কি বোঝাচ্ছে। দেখো, অজৈব ফসফেট বলতে বোঝাচ্ছে হলো ফসফরিক অ্যাসিড। অজৈব ফসফেট মানে কি? ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড মানে H3PO4, এটি হলো ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত। দেন আমরা যদি এটিকে আমরা প্রকাশ করি OH, এই যদি আমরা সংকেতটা লিখি OH, দেন এখানে আমাদের কি বলতো OH, এটা হলো আমাদের স্ট্রাকচার ফসফরিক অ্যাসিডের। এইটা আমরা একটু মনে রাখবো, যখন যুক্ত হবে তখন এখান থেকে হাইড্রোজেন বের হয়, এখান থেকে হাইড্রোজেন বের হয়, তখন অক্সিজেনের একটি হাত মুক্ত থাকে, আর এই মুক্ত হাতেই মাধ্যমে কিন্তু কোন যৌগের সাথে সে যুক্ত হতে পারে। ওকে, আমরা এইটা মনে রাখবো
যে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে ফসফরিক অ্যাসিড, যার আণবিক সংকেত এবং আমরা গঠনটা দেখালাম। দেন আমাদের বুঝতে হবে নিউক্লিওসাইড নিয়ে। ওকে, তাহলে এখন দেখো এই যে নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের মধ্যে দুইটা জিনিস আছে। নিউক্লিওসাইডের মধ্যে একটি রয়েছে পেন্টোজ সুগার। কি আছে? পেন্টোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ সুগার। হ্যাঁ, তাহলে আমাদের এই পেন্টোজ সুগার যেটা আছে এটি আবার দুই ধরনের রয়েছে, একটি রয়েছে ডিএনএ এর ক্ষেত্রে, আরেকটি আছে আরএনএ এর ক্ষেত্রে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে যে পেন্টোজ সুগার আছে আর আরএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগার আছে কি সেটা দেখে নি। যেমন আরএনএ তে আছে যে পেন্টোজ সুগার তার নাম রাইবোজ। তাহলে আরএনএ তে কি আছে? আরএনএ তে আছে হলো রাইবোজ। ওকে, তাহলে মনে রাখবা আরএনএ, আরএনএ তে কি বলতো? রাইবোজ। এবং মনে রাখবা ডিএনএ, ডিএনএ তে মনে রাখবা হলো ডি অক্সি রাইবোজ, ডি অক্সি ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, ডিএনএ তে কি আছে? ডিঅক্সি রাইবোজ। ওকে, তাহলে দেখো ডিএনএ ডিঅক্সি, আরএনএ রাইবোজ। ঠিক আছে, আরএনএ শুধু রাইবোজ। মনে রাখবা রাইবোজের ক্ষেত্রে আমাদের আছে হলো C5H10, হ্যাঁ, O5। ঠিক আছে, এখানে এক্ষেত্রে জাস্ট মনে রাখবা C5H10O4। মানে ডি মানে মুক্ত হওয়া, অক্সি মানে অক্সিজেন মুক্ত হওয়া, রাইবোজ মানে রাইবোজ থেকে। তার মানে রাইবোজের চেয়ে একটি অক্সিজেন কম আছে। কেন? একটি অক্সিজেন মুক্ত হয়েছে বলেই এর নাম দেওয়া হয়েছে ডিঅক্সি রাইবোজ। তাহলে আমাদের স্ট্রাকচার গুলো 9, 10 এর ক্ষেত্রে না জানলেও হবে, কিন্তু আমরা জাস্ট মনে রাখবো রাইবোজ আরএনএ আর ডিঅক্সি রাইবোজ ডিএনএ। ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে একটি অক্সিজেন কম আছে। ওকে, তাহলে আমরা এখন নেক্সট টপিকসে চলে যাই। চলে আসো আমাদের এই যে পেন্টোজ সুগার, তারপর আছে কি বলতো? নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন, নাইট্রোজেন ঘটিত বেস, ঘটিত বেস। এই বেস মানে কি বলতো? ক্ষার। ওকে, নাইট্রোজেন ঘটিত বেস, এটি আবার কয় ধরনের রয়েছে? এই বেস আছে দুই ধরনের। একটি হলো কি আছে বলতো? রাইবোজ, রাইবোজ। আরেকটা রয়েছে, না সরি, একটি হলো আমাদের রয়েছে নাইট্রোজেন বেস, এটি আমাদের রয়েছে একটা হলো পিউরিন বেস, পিউরিন। নাইট্রোজেন বেসের নাম কি? পিউরিন বেস। ওকে, নাইট্রোজেন বেস, পিউরিন বেস। আর এটা আছে হলো পাইরিমিডিন, পাইরিমিডিন। তাহলে বেস কত ধরনের আছে? দুই ধরনের, পিউরিন বেস, পাইরিমিডিন বেস। দেখো পিউরিন বানানটা আছে ছোট, অতএব বলয় হবে বেশি, ব লয়। ঠিক আছে, পিউরিন বানানটা বলো ব লয়। ঠিক আছে, তাহলে বানান হবে ছোট, বলয় হবে কি বলতো? দুইটা দিবা। এখানে বলয় কটা দিবা? দুই বলয়। ঠিক আছে, বলয় মানে রিং। মানে আমরা যদি বলি বেনজিন বলয়, তাহলে এগুলোর স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা আরো বিস্তারিত পড়াই, এগুলো যদি দেখাবো যে এরকম বলয় আছে কয়টা। যদি পিউরিন বেস হয় তাহলে এরকম বলয় আছে কয়টা? দুইটা। আর পাইরিমিডিনের ক্ষেত্রে বলয় আছে কয়টা? একটি বলয়। ঠিক আছে, পাইরিমিডিন এমন হবে। তাহলে পাইরিমিডিন বলয় কয়টি? জাস্ট একটি বলয়। ঠিক আছে, দেন পিউরিন বেস এর আণবিক সংকেত C5H4N4। দেন পাইরিমিডিন যেটা আছে, পাইরিমিডিন বেস C4H4N2। ওকে, তাহলে আমরা এই কথাটা মনে রাখবো যে C5H4N4 আর C4H4 আর কি বলতো? N2। ওকে, এখন দেখো এই যে পিউরিন বেস, এই পিউরিন বেস আবার কয়টা আছে? তাহলে এর সাথে এর কি কি মিল দেখো। এর লাস্টে আছে হলো, পরের দুইটাতে 4, এর ফার্স্টে আছে কি 4। তাহলে ফার্স্টে আছে 5 অবশিষ্ট, লাস্টে আছে কি 2 অবশিষ্ট। তাহলে মনে রাখবা 4 গুলো যদি বাদ যায় তাহলে আছে কি বলতো? 52। সেই 52 ভাষান্তরে 4 গুলো নিহত হয়েছে। ওকে, দেন আমরা এখানে পিউরিন যে বেজ আছে, এই পিউরিন বেজ আবার দুই ধরনের আছে। একটি হলো
নিন, অ্যাডিনিন। অ্যাডিনিন মানে হলো এ, আরেকটি রয়েছে হলো গুয়ানিন। অ্যাডিনিন আর এটা কি বলতো গুয়ানিন। তাহলে দুইটা বলা আছে, একটা হলো অ্যাডিনিন আর এটা কি বলতো গুয়ানিন। ঠিক আছে, তাহলে অ্যাডিনিন এটার নামটা এসেছে কোথা থেকে? মনে রাখবো হলো অ্যাডিনো গ্রন্থি। অ্যাডিনো, অ্যাডিনো গ্রন্থি থেকে এই নামটা এসেছে অ্যাডিনিন। তোমরা জানো বৃক্কের মাথায় টুপির মতো আচ্ছাদিত যে গ্রন্থি আছে সেই গ্রন্থির নাম কি? অ্যাডিনিন। সেই অ্যাডিনিন থেকে নাম আসছে, মানে নামটা এসেছে অ্যাডিনো গ্রন্থি থেকে, এই নামটা আসছে অ্যাডিনিন। ওকে, দেন আমরা হলো গুয়ানিন যে নামটা আসছে এটা একটু বেশি মজার। তোমরা জানো বাদুড়, যা এটা নাম হলো শিবার্ড। এই শিবার্ডের পরন্ত যে মল, সেই মলের আরেকটা নাম হলো, তোমরা জানো যে সেই নামের অনুসারে এই নামটা আছে গুয়ানিন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? শিবার্ডের পরন্ত মল থেকে। ঠিক আছে, শিবার্ডের পরন্ত, শিবার্ডের পরন্ত মল থেকে, মল থেকে, হ্যাঁ শিবার্ডের পরন্ত মল থেকে নাম দেওয়া হয়েছে, এই জন্য নাম দেওয়া হয়েছে কি বলতো গুয়ানিন। দেন তোমরা মনে রাখবা এই যে এখানে পাইরিমিডিন বেস, পাইরিমিডিন আছে কয়টা? 3টা। কি কি পাইরিমিডিন? মনে রাখবা কাট, সিইউটি, সিইউটি কাট। ওকে, এখন সি মানে মনে রাখবা হলো সাইটোসিন, সি মানে হলো সাইটোসিন, সি মানে হলো সাইটোসিন, এটি সি দ্বারা প্রকাশ করা হয়। সাইটোসিন সি দ্বারা প্রকাশ করা হবে। সাইটো মানে কোষ, সাইটো মানে, সাইটো মানে কোষ থেকে। ঠিক আছে, সাইটো মানে কোষ থেকে হবে। দেন এবার চলে আসো, সাইটো শব্দ অর্থ কি বলতো? কোষ। এখান থেকে নাম করা হয়েছে সাইটোসিন। দেন আমরা পড়বো হলো ইউরাসিল, ইউরাসিল, ইউরাসিল এটাকে বলা হয় কি বলতো? ইউ। দেন এটা নাম হয়েছে হলো ইউরিক অ্যাসিড থেকে, ইউরিক অ্যাসিড। তাহলে ইউরাসিল নামকরণটা কোথা হয়েছে? ইউরিক অ্যাসিড থেকে। দেন আমাদের মনে রাখতে হবে লাস্ট থাইমিন। ঠিক আছে, থাইমিন, থাইমিন কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। এটির নাম হয়েছে থাইমাস গ্রন্থি থেকে, থাইমাস, থাইমাস গ্রন্থি থেকে। ঠিক আছে, তাহলে থাইমাস গ্রন্থি থেকে নাম দেওয়া আছে থাইমোসিন। তাহলে আমাদের দেখো এই থাইমাস গ্রন্থি শিশু অবস্থায় থাকলেও পরিণত অবস্থায় এই গ্রন্থি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, দেন এই থায়ামিন এটা পাওয়া যায় কোথায়? এটি পাওয়া যায় হলো ডিএনএ তে। ডিএনএ এর স্পেশাল বেজের নাম কি? থায়ামিন। আর এই যে ইউরাসিল এটি কার স্পেশাল বেজ বলতো? আরএনএ। তাহলে এখন আমি যদি বলি ডিএনএ তে কয় ধরনের বেজ আছে? 4 ধরনের। কি কি বেজ আছে? ডিএনএ তে রয়েছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। এটি হলো কমন, ডিএনএ তে পাওয়া যায়, আরএনএ তে পাওয়া যায়। কিন্তু ডিএনএ তে এক্সট্রা পাওয়া যায় কি বলতো? থায়ামিন। ডিএনএ তে পাওয়া যায় কি বলতো? থায়ামিন। আরএনএ এর ক্ষেত্রে থায়ামিন বাদ যুক্ত হবে কি বলতো? ইউরাসিল। ওকে, আমরা এই বেসিক জিনিসগুলো বুঝবো, তাহলে আমাদের বুঝতে কি বলতো হেল্প হবে। ওকে, এখন দেখো একটা কথা মাথায় রাখবা, অ্যাডিনিন এবং হলো অ্যাডিনিন, গুয়ানিন এটি হলো পিউরিন বেস, আর সাইটোসিন, থায়ামিন বা ইউরাসিল এটা হলো পাইরিমিডিন বেস। মনে রাখবা যে পিউরিন বেসকে আকর্ষণ করে না, আকর্ষণ করে পিউরিন বেস এবং কি বলতো? পাইরিমিডিন বেস। ওকে, তাহলে আমরা একটু প্রোটিনটা শেষ করে আসি। আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা প্রোটিন নিয়ে জানবো। তাহলে আমরা হেডিং দিয়ে দিই, এই যে এখানে দেখো এখানে প্রোটিন বলা আছে। এই প্রোটিনটা আমরা এখন জানার চেষ্টা করি। প্রোটিন সবাই একটু সুন্দর করে হেডিং দাও, কি আছে বলতো? প্রোটিন। ওকে, তাহলে আমাদের প্রোটিন কেন বেশি? তোমরা একটা জিনিস দেখবা, ডিএনএ ও আরএনএ এরা হলো সুতা, আর এই সুতাগুলো পেঁচানোর জন্য ভিত্তি প্রয়োজন। এই ভিত্তিগুলো হলো কি? প্রোটিন, তাই না? তাহলে সুতার চেয়ে অবশ্যই ভিত্তিগুলো বেশি হতে হবে, এজন্যই প্রোটিনের পরিমাণটা কি বলতো? বেশি। প্রোটিন আমরা বললাম মোট নিউক্লিক অ্যাসিডের কত পার্সেন্ট? মোট নিউক্লিক অ্যাসিডের আমাদের প্রোটিনের পরিমাণ 55%। মনে রাখবা প প প। দেন এই যে প্রোটিন,
এই প্রোটিন আবার দুই ধরনের রয়েছে, একটি নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন, ঠিক আছে, নিম্ন আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন। আর আরেকটি রয়েছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন। ওকে, নিম্ন আণবিক আর হলো উচ্চ আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন। এখানে নিম্ন আণবিক, মনে রাখবা নিম্ন আণবিক নিরক্ষর, মানে নিম্ন আণবিক কি বলতো, ক্ষারীয় ধরনের, ঠিক আছে। তাহলে যদি নিম্ন আণবিক ক্ষারীয় হয় তাহলে উচ্চ আণবিক কি হবে, তাহলে উচ্চ আণবিক হবে কি বলতো, অম্লীয়, ঠিক আছে। কি হবে, অম্লীয়। উচ্চ আণবিক অম্লীয় আর নিম্ন আণবিক কি, ক্ষারীয়। এবার দেখো এই উচ্চ আণবিক প্রোটিন আবার দুই ধরনের রয়েছে। কয় ধরনের, দুই ধরনের। একটি আছে হিস্টোন, কি নাম, হিস্টোন, ঠিক আছে। তাহলে মোট যত প্রোটিন আছে সেই প্রোটিনের 90% মনে রাখবা হিস্টোন প্রোটিন রয়েছে। এই যে 55% যে প্রোটিন আছে তার অধিকাংশ প্রোটিনটাই 90% প্রোটিনটাই হিস্টোন প্রোটিন। এছাড়াও আর এক ধরনের প্রোটিন রয়েছে, তার নাম হলো প্রোটামিন। এই প্রোটামিন পাওয়া যায় শুধুমাত্র কোথায় বলতো, শুক্রাণুতে, ঠিক আছে। প্রোটামিন পাওয়া যায় কোথায়, শুক্রাণুতে। তাহলে প্রোটামিন পাওয়া যায় কোথায় বলতো, শুক্রাণুতে। বাকি অলওয়েজ সবচেয়ে আগে থাকে কোথায় বলতো, হিস্টোন প্রোটিন। তাহলে সকল কোষে পাওয়া যায় হিস্টোন প্রোটিন আর শুক্রাণুতে পাওয়া যায় কি বলতো, প্রোটামিন প্রোটিন। তাহলে আমি যদি বলি মেয়েদের ক্ষেত্রে কোন প্রোটিনটা অনুপস্থিত, তাহলে বলবা কি বলতো, প্রোটামিন। এখন চলে আসো, এই হিস্টোন প্রোটিনকে আমরা বলি সর্বদা। কেন, কারণ এই প্রোটিনটা সবসময় পাওয়া যায় শুধুমাত্র শুক্রাণু বাদ দিয়ে। দেন এই হিস্টোন প্রোটিন আবার মোট আছে কয় ধরনের, 5 ধরনের হিস্টোন প্রোটিন আছে। যদি আমি বলি নামগুলো কি হবে, হিস্টোন 1, তারপরে হিস্টোন 2A এবং হিস্টোন 2A আছে, এবং হিস্টোন 2 কি বলতো, B, এবং হিস্টোন 3 এবং কি বলতো, হিস্টোন কি বলতো 4। তাহলে আমাদের এই হিস্টোন প্রোটিন কয় ধরনের আছে, 5 ধরনের। কিভাবে 5 ধরনের, হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3, হিস্টোন কি বলতো 4। তাহলে মোট কয় ধরনের আছে, 5 ধরনের। ওকে, দেন এই প্রোটিনগুলো তৈরি করার জন্য বেশি ব্যবহৃত হয় আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড। এই কথাগুলো একটু আমরা মনে রাখবো। তাহলে হিস্টোন প্রোটিন আমাদের এই যে ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিনগুলো পাওয়া যায় তার অধিকাংশ প্রোটিনই কি বলতো, হিস্টোন প্রোটিন। তবে হিস্টোন বাদ দিয়ে বাকি যত প্রোটিন আছে সেটাই হলো কি বলতো, নন হিস্টোন প্রোটিন। ধরে নাও আমি যদি বলি কুদ্দুস মিয়া ভালো, তাহলে কুদ্দুস মিয়াকে যদি আমি ভালো বলতে চাই, তার মানে বাকি যারা আছে সবাইকে আমি কি বলতো, খারাপ মিন করলাম, ঠিক আছে। এখন এই উচ্চ আণবিক প্রোটিন আবার দুই ধরনের আছে। একটি রয়েছে নন হিস্টোন, ঠিক আছে, নন হিস্টোন আছে কয় ধরনের, 500 ধরনের। কেন 500 ধরনের বলা হচ্ছে জানো, কারণ এখানে শুধুমাত্র হিস্টোন একটা স্পেসিফিক প্রোটিন। এই প্রোটিন মধ্যে যত প্রোটিন আছে সকল প্রোটিনকে আমরা বলি কি বলতো, নন হিস্টোন কত ধরনের, 500 ধরনের, ঠিক আছে। দেন আমরা পড়বো হলো এনজাইম, ঠিক আছে। এটির মধ্যে আছে এনজাইমের মধ্যে কি কি রয়েছে দেখো, একটি আছে ডিএনএ পলিমারেজ। তাহলে বলতো একটির নাম কি, ডিএনএ পলিমারেজ, আরেকটার নাম কি বলতো ভাইয়া, আরএনএ পলিমারেজ, ঠিক আছে। দেন আরেকটি আছে নিউক্লিওসাইড ট্রাইফাটেজ, ঠিক আছে, ট্রাইফাটেজ। এই কথাটা আমরা মনে রাখবো, এই 3টা এনজাইম আমাদের এখানে নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে আমরা প্রোটিন সম্পর্কে জানলাম, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানলাম। এখন আমরা এই যে ডিএনএ যে গঠনটা দেখলাম, এই ডিএনএ এর বেসিক থেকে আমরা ডিএনএ সম্পর্কে বিস্তারিত আমরা আরো
জানার চেষ্টা করব। ওকে, এখন আমাদের দেখো এখানে কি পড়তে হবে। আমরা এখন ডিএনএ গঠনটা পড়াবো। চলে আসো, এই যে ডিএনএ, ডিএনএ বলতে আমরা কি বলি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা একটু দেখে নিই ডিএনএ সম্পর্কে কি কি জিনিস আমাদের জানা দরকার, খুবই জরুরি। তারপর আমরা চিত্রে চলে যাব। তাহলে ডিএনএ এটি একটি হলো কি বলতো, পূর্ণরূপ কি হবে, ডিঅক্সি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটি হলো এর পূর্ণরূপ যদি বলা হয়। দেন আমরা মনে রাখবো ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান। কি হলো, ডিএনএ সম্পর্কে মনে রাখবো এটি ক্রোমোজোমের স্থায়ী উপাদান। ঠিক আছে, ক্রোমোজোমের স্থায়ী উপাদান। ওকে, তাহলে ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান। দেন আমরা দেখব এই যে ডিএনএ আছে, ডিএনএ পরিমাপক একটা যন্ত্র আছে বা একক আছে। ডিএনএ পরিমাপের একক পিকোগ্রাম, পরিমাপের একক ডিএনএ পরিমাপের একক কি আছে, পিকোগ্রাম, পিকোগ্রাম। তাহলে ডিএনএ পরিমাপের নাম কি, পিকোগ্রাম। তাহলে মনে রাখতে হবে 1 পিকোগ্রাম সমান 10⁻⁻12 গ্রাম। ঠিক আছে, তার মানে গ্রামের হিসাবে যদি প্রকাশ করি সম্পর্ক কি, 1 পিকোগ্রাম সমান 10⁻12 গ্রাম। ঠিক আছে, আমাদের যদি বলা হয় যে একটি ডিপ্লয়েড কোষে, একটা কথা মনে রাখবা, একটি ডিপ্লয়েড কোষে, মানুষের ক্ষেত্রে মনে রাখবে এটা, মানুষের ক্ষেত্রে কি আছে, একটি ডিপ্লয়েড কোষে প্রায় 5 থেকে 6 পিকোগ্রাম কি আছে বলতো ভাইয়া, ডিএনএ রয়েছে। তাহলে মানুষের একটি ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ রয়েছে। এখন আমরা আরো বলতে পারি মানব দেহে প্রায় 100 গ্রাম ডিএনএ থাকে। আরেকটা কথা মনে রাখবো, এখানে মনে রাখবা মানব দেহে প্রায় কত গ্রাম, মানব দেহে প্রায় 100 গ্রাম কি আছে, ডিএনএ রয়েছে। ওকে, মানব দেহে প্রায় কত গ্রাম ডিএনএ রয়েছে, প্রায় 100 গ্রাম ডিএনএ রয়েছে। এই কথাগুলো তোমরা তথ্যগুলো মনে রাখবা। দেন আমরা যদি বলি ডিএনএ এর আকৃতি কেমন হবে, তাহলে ডিএনএ এর আকৃতি দুই ধরনের আছে। ডিএনএ এর আকৃতি দুই ধরনের আছে, সূত্রাকার এবং কি বৃত্তাকার। ঠিক আছে, সূত্রাকার এই সূত্রাকার ডিএনএ পাওয়া যায় কোথায় বলতো ভাইয়া, প্রকৃত কোষে। প্রকৃত কোষের নিউক্লিয়াসে, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে প্রকৃত কোষের নিউক্লিয়াসে পাওয়া যায় সূত্রাকার ডিএনএ। দেন এখানে কি রয়েছে বলতো ভাইয়া, বৃত্তাকার ডিএনএ। এই যে বৃত্তাকার ডিএনএ রয়েছে, এটা পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় দেয়। এটা সচরাচর কমন একটা বিষয়, এটা পরীক্ষাও দেয় না। তবে আমি তোমাদের বলবো যে এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবা, ডিএনএ পরিমাপের একক পিকোগ্রাম। এখন এই যে বৃত্তাকার ডিএনএ রয়েছে, এই বৃত্তাকার ডিএনএ কোথায় পাওয়া যায়, মনে রাখতে হবে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় আদি কোষ। কোথায় পাওয়া যাবে বলতো, আদি কোষ। ঠিক আছে, আদি কোষে পাওয়া যায়। দেন মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। দেন প্লাস কি আছে বলতো, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই যে আদি কোষ, মাইটোকন্ড্রিয়া এবং কি ক্লোরোপ্লাস্ট, এই তিনটি জায়গাতে পাওয়া যায় কি বলতো, বৃত্তাকার ডিএনএ। বাকি সব জায়গায় কি পাওয়া যায় বলতো, সূত্রাকার ডিএনএ। ওকে, তাহলে আমাদের এই যে ডিএনএ এর আকৃতি প্লাস ডিএনএ সম্পর্কে আমরা হালকা একটা বেসিক দেখলাম। এখন ডিএনএ এর গঠন আমাদের জানার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে
তার, সিট ও বল্টু স্ক্রু এর সাহায্যে ডিএনএ এর ভৌত কাঠামো উপস্থাপন করেন। এই জন্য 1962 সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। এই কথাটা আমাদের একটু মনে রাখা দরকার, কারণ এমসিকিউ পরীক্ষা দিবে। তো আমরা এর আগে আরো একটা জিনিস জানবো, ডিএনএ এর মধ্যে এ এর সমান টি ও সি এর সমপরিমাণ জি রয়েছে। এই যে এ সমান সমান টি ও সি সমান কি বলতো জি, এই যে নীতিমালা, এই নীতিমালাকে বলা হয় কি চারগাফ রুল। এখন দেখো আমরা কি বললাম, ডিএনএ তে এ এর সমপরিমাণ কি রয়েছে, এ সমপরিমাণ টি ও কি রয়েছে বলতো ভাইয়া, সি এর সমপরিমাণ জি। এই নীতিমালাকে আমরা মনে রাখবো যে চারগাফ রুলস। কি বলবো আমরা, চারগাফস রুল বলা হয়, ঠিক আছে। তাহলে কি বলতে হবে, ডিএনএ তে এর সমপরিমাণ টি ও সি এর সমপরিমাণ জি, এই নীতিমালাকে আমরা বলি চারগাফ রুলস। তাহলে আমাদের এখন একটা বিজ্ঞানীর নাম দেখবো, দেখার পরে আমরা একটু বেসিক জিনিসে চলে যাব, ঠিক আছে। কি বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক রয়েছে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে, বিজ্ঞানী ওয়াটসন এবং কি ক্রিক 1953 সালে তার, সিট, বল্টু, তারপর রয়েছে হলো সিট, বল্টু, তার সিট বল্টু ও স্ক্রু এর সাহায্যে, তার সিট, বল্টু ও স্ক্রু এর সাহায্যে, তাহলে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে তার, সিট, বল্টু ও স্ক্রু এর সাহায্যে একটি ভৌত কাঠামো উপস্থাপন করেন। কার, ডিএনএ একটি ভৌত কাঠামো উপস্থাপন করেন। এই জন্য উইলকিন্স সহ একটা বিজ্ঞানী আছে, তাদের সহযোগী একটা বিজ্ঞানী ছিল, উইলকিন্স সহ 1962 সালে নোবেল পুরস্কার 1962 সালে নোবেল পান, ঠিক আছে, নোবেল পান, ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষা দিবে যে কোন বিজ্ঞানী ডিএনএ এর ভৌত গঠন উপস্থাপন করেন, ওয়াটসন ও ক্রিক, কত সালে, 1953 সালে। দেন কার সাহায্যে যদি বলা হয়, তার, সিট, বল্টু ও স্ক্রু এর সাহায্যে। এবং এই অবদানের জন্য 1962 সালে উইলকিন্স সহ নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এখন আমরা একটু দেখবো হলো ডিএনএ একদম গঠন যেটা আছে, এই গঠনটা বুঝবো, কারণ গ নম্বরে আমাদের গঠনটা বুঝতে হবে। আমাদের বেসিক পড়ানো হয়ে গেছে, আমরা গঠন বুঝলে আমাদের ঝামেলা শেষ। এখন দেখো, এই যে গঠন বোঝার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এ সমান সমান দুইটা বন্ধন ধরা কি আছে, টি, এবং আমি যদি বলি সি সমান সমান কি আছে, জি, এই কথাটা একটু মনে রাখবা, ওকে। এখন এটা অনেকেই দেখা গেলো যে 9-10 এর যে বাচ্চাগুলো আছে তারা এটা মনে রাখতে পারে না। মনে রাখার জন্য একটা ছোট একটা ট্রিক্স আছে। এখন ধরে নাও যে আমি যদি বলি যে দুইটা মেয়ে, তাদেরকে যদি ধরো আফ্রিকান জঙ্গলে রেখে আসলাম, একটা হলো মর্জিনা আর একটা হলো জরিনা, তাদেরকে যদি আমি আফ্রিকার জঙ্গলে রেখে আসি এবং কোনো ধরনের কোনো নেট কানেকশন না দিই, তাহলে দেখবা তারা কিন্তু বর্তমান যে কালচার, সেই কালচারের সাথে তারা মিল রেখে সামনে এগোতে পারবে না, তারা
জানতে পারবে না যে তাহসান কিভাবে মিথিলের সাথে হাত ধরে ঘুরে বেড়াতো, ঠিক আছে। তো এখন ধরে নাও যে এই যে জরিনা আছে, জরিনা এবং হলো মর্জিনা, তারা দুই বান্ধবী। তারা আমি একটা জিনিস দেখতে পাই যে ছেলেরা ছেলেরা যতটা হিংসা বেশি করে পাশাপাশি, তার চেয়ে মেয়েদের মনে একটু হিংসার পরিমাণটা বেশি। এখন মেয়েরা ম্যাক্সিমাম কিছু যা করে হিংসার কারণেই করে এবং ভাবির উপর জিলাস ফিল করে কিন্তু এই কাজগুলো করে বেশি। তো এখন ধরে নাও যে এই যে জরিনা আছে আমাদের এই উদ্দীপকের, এই জরিনা রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা, চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমত অবস্থায় ধরে নাও ওই এলাকার কুদ্দুস সাহেবের সাথে ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরে জরিনার যে ঝুড়ি ছিল পিঠে, সে ঝুড়ি থেকে ফলগুলো পড়ে গেল, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিল কে? কুদ্দুস সাহেব। তখন তারপরেও জরিনা দেখবা যে এই জরিনা কুদ্দুসকে অবশ্যই চড় মারবে। মারার পর দেখা যাবে যে সে রাতে বেলাতে ঘুমাতে পারবে না জরিনা। তারপরে সে সকাল বেলাতে কি করবে? জরিনার রাজা কুদ্দুসের উদ্দেশ্যে সে কিন্তু বের হবে। বের হওয়ার পরে সে কুদ্দুসকে বলবে, দেখো কুদ্দুস, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও, আমার আসলে আবেগ কাজ করছে, পুরো বিবেক কাজ করে নাই। এবং এই জরিনা সে ছর্ণময় হওয়ার কারণে সেই কুদ্দুসকে পটায় নিবে। তারপরে বলবে, দেখো যে তুমি আমার এলাকায় ঘুরতে আসো, আমরা দুজন মিলে একটু ঘোরাঘুরি করবো, ঠিক আছে। যখন কুদ্দুস জরিনার এলাকায় আসবে, তখন কুদ্দুস আর জরিনা এরা যেহেতু নেট থেকে অনেক দূরে, সেহেতু কিন্তু তারা জানতে পারবে না যে আসলে কিভাবে হাত ধরে ঘুরে বেড়াতে হয়। এই জন্য কুদ্দুস দুইটা হাত দিবে এবং জরিনা দুইটা হাত দিবে, এবং দুইটা হাত ধরে নাও এটা জরিনা, এটা কুদ্দুস, তারা দুইটা হাত দিয়ে পরস্পর কি আছে আবদ্ধ হবে। এই যে হাত দিয়ে আবদ্ধ হওয়াটা, ঘোরাঘুরিটা, এইটা মনে করো যে এই যে জরিনার বান্ধবী, এই যে মর্জিনা, সে দেখতে হবে। দেখার পরে তার মনে করো যে মনে আগুন চলে যাবে। এই জন্য তখন সে একই এলাকার বস্তি ছেড়ে রাজাকে সে ডাকবে, যার নাম হলো গোয়ানিন। দেখার পর দেখো, আমি তোমার সাথে ঘুরতে যেতে পারি বা রিলেশন করতে পারি, কিন্তু সত্য হলো তোমাকে আমার বান্ধবীর চেয়ে একটি হাত হলেও বেশি দিয়ে আমার সাথে যুক্ত হতে হবে। এখন দেখো, একটা ছেলের হাত করা থাকে দুইটা, তাহলে এক্ষেত্রে তার যুক্ত হওয়ার অপশন হাত দিয়ে নয়, দুইটা হাতের সাথে একটা পাও দিয়ে দিতে হবে, ঠিক আছে। অতএব এখানে দেখা যাবে যে এই যে মর্জিনা আছে এবং রাজা আছে, তারা দুইটা হাত প্লাস একটি পা, এই তিনটা অংশ দিয়ে পরস্পর যুক্ত হবে। এই থেকে বোঝা যায় যে মেয়েরা একটু বেশি হিংসার কারণে বেশি কিছু হয়ে পড়ে থাকে। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে এ আর টি দুইটা হাত দিয়ে পরস্পর আবদ্ধ আছে, এবং সি আর জি তিনটা হাত দিয়ে পরস্পর কি আছে আবদ্ধ আছে। এই হাতগুলোই হলো হাইড্রোজেন বন্ধন, যেটি আমরা রূপক অর্থে গল্পের মাধ্যমে বুঝালাম, ঠিক আছে। এখন এই যে আমরা এই দুটার মাধ্যমে দেখলাম, এখন আমরা কি করব? ডিএনএ আমরা গঠনটা তোমাদেরকে দেখাবো। ডিএনএ গঠন আছে দুই ধরনের, একটি ভৌত আর একটি রয়েছে রাসায়নিক, ঠিক আছে। এখন আমরা যদি অফলাইনে আমরা যদি পড়াই, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা কলম দিয়ে আমরা পাশাপাশি রেখে এভাবে আমরা আঁকিয়ে দিই, কিন্তু যেহেতু আমাদের সুযোগ নেই, তবে আমরা স্মার্ট বোর্ডে তোমাদের দেখাই দিচ্ছি। দুইটা আঙ্গুল দিয়ে আমাদের ডিএনএ আঁকাতে হবে। এক্ষেত্রে আমরা এভাবে দুইটা আঙ্গুল স্থাপন করব। তাহলে আমাদের দুইটা আঙ্গুল এভাবে স্থাপন করতে হবে। এই যে আমাদের এখানে দুইটা আঙ্গুল আছে, তাহলে এখানে আমাদের ডিএনএ এর গঠন হলো। এই ডিএনএ গঠন যেটা আছে, সেই গঠনটা আমরা প্রথমে কি করব? এখানে আমরা দিয়ে দিব এখানে 5 প্রাইম, এখানে আমরা দিব 3 প্রাইম। দেন ডিএনএ গুলো অ্যান্টি প্যারালাল ভাবে থাকে। অ্যান্টি প্যারালাল মানে জাস্ট পরস্পর বিপরীতমুখী হয়ে। ওকে, তাহলে যদি এটি 5 প্রাইম হয়, তাহলে এর বিপরীত যে প্রান্ত আছে সেটা অবশ্যই কি হবে? আমরা এই পর্যন্ত নিব। তাহলে এটা কি হবে? 3 প্রাইম। তাহলে 5 প্রাইম এর বিপরীতে রয়েছে 3 প্রাইম, এবং 3 প্রাইম এর বিপরীতে রয়েছে কি বলতো? 5 প্রাইম। তাহলে আমাদের কি আছে এখানে? আমরা ডিএনএটা আমরা দুইটা কলম দিয়ে আমরা আঁকাই নিব খাতায়, ঠিক আছে। এভাবে আমরা ধরবো শক্ত করে, দিয়ে আমরা দুটা কলম দিয়ে আঁকাবো।
দেন উপরে একটু অংশ মিশিয়ে দিব, দিয়ে 5 প্রাইম লিখবো। যেই প্রান্ত 5 হবে তার অপর প্রান্ত হবে 3, সুতাটা আমাদের কি করতে হবে, মিলাতে হবে, ঠিক আছে। দেন এই প্রান্ত আমাদের 3 হলে এখানে আমাদের হবে কি 5, ওকে। তাহলে একটি হবে 5 3, অপরটি হবে 3 5। এই হলো ডিএনএ এর ভৌত গঠন। তোমরা একটু চেষ্টা করবা এবং তোমরা পারছো কিনা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি তোমাদের কলম দিয়ে খাতাতে আমি ডিএনএ আঁকানো তোমাদের শেখাবো এবং এটি আমি ইউটিউবে আপলোড করবো, ঠিক আছে। তোমরা তোমাদের প্রয়োজন সাপেক্ষে আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের খাতাতে ডিএনএ আঁকানো শেখানো লাগবে কিনা, ওকে, কারণ এই পরীক্ষায় আসবে। এখন এই ভৌত গঠন থেকে আমরা পড়াবো রাসায়নিক গঠন, ঠিক আছে। এখন রাসায়নিক গঠনের মধ্যে আমরা কি করব, প্রথমে আমরা এখানে আমরা দিব হলো, এখানে আমরা দিব ও আছে, এখানে আমরা ও এর পর এখানে আমরা পেন্টোজ সুগার আগে দিব, পেন্টোজ সুগার। তাহলে এই যে পেন্টোজ সুগার আমাদের আছে, পেন্টোজ সুগার এখানে, তাহলে পেন্টোজ সুগার এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা কি 3, দেন 4, তারপর কি আছে 5। এই পেন্টোজ সুগারে আমাদের কি আছে, এই যে 5টা কার্বন আছে। দেন পেন্টোজ সুগারের সাথে আমাদের এখানে কি করতে হবে, একটি নাইট্রোজেন ঘটিত বেজ আছে যার নাম অ্যাডিনিন। কি নাম, অ্যাডিনিন। তোমাদের মনে আছে কিনা, নাইট্রোজেন ঘটিত বেজ এবং পেন্টোজ সুগার এই দুইটা যুক্ত হয়ে তৈরি হয় একটি নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারে অলওয়েজ 1 নং কার্বনে যুক্ত হবে, যে বন্ধন দ্বারা যুক্ত হবে তার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। আমি বন্ধনগুলো লিখে দিব, কিন্তু পরীক্ষার হলে এই বন্ধনগুলো এভাবে লেখার দরকার নাই, তোমরা যারা জাস্ট ডাইরেক্ট চিত্র আঁকাই দিবা। এখন এর নাম কি, গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে। তাহলে বলো তো ভাইয়া, নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারে কত নং কার্বনে যুক্ত হবে, 1। যেই বন্ধন দ্বারা যুক্ত হবে তার নাম কি, গ্লাইকোসাইডিক বন্ধন। দেন যে যৌগ তৈরি হবে তার নাম কি বলতো, নিউক্লিওসাইড। এরপরে এই 5 নম্বর কার্বনে যদি একটি ফসফেট যুক্ত হয় তখন এর নাম কি হবে বলতো, নিউক্লিওটাইড, ওকে। তাহলে এই পুরোটার নাম কি, নিউক্লিওটাইড। তাহলে এই ফসফেট যুক্ত হলে হয় নিউক্লিওটাইড, আর সরাই দিলে হয় কি সাইড। দেন এটা একটা হলো নিউক্লিওটাইড। এখন দেখো আমরা এরপরে এর কমপ্লিমেন্টারি বেস আমরা কি দিব, এর কমপ্লিমেন্টারি বেজের নাম কি হলো টি, ওকে। এর কমপ্লিমেন্টারি বেজের নাম হলো টি, এই কথাটা আমরা মনে রাখবো। এখন দেখো এখানে যদি পেন্টোজ সুগারে 1 নং কার্বনে যুক্ত হয় তাহলে এই পাশেও নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারে 1 নং কার্বনে যুক্ত হবে, কিন্তু এই যৌগটা যদি সরাসরি আমরা এখানে বসাই তাহলে সামনে কি আসবে, 4 আসবে, কিন্তু আমাদের সামনে 4 নিয়ে আসা যাবে না, সামনে কি নিয়ে আসতে হবে, নিয়ম হলো 1 নং কার্বনে যুক্ত হতে হবে। এই জন্য নিয়ম ফলো করতে যে এই পেন্টোজ সুগারটা উল্টে যাবে, উল্টে গেলে প্রথমে আমরা দিয়ে দিব কি, প্রথমে দিব আমরা 1, তারপর কি আছে 2, তারপর কি আছে 3, দেন 4, তারপরে আমাদের এই 4 এর পরে কি আছে বলতো, 4 এর পর আমাদের এখানে দিব এটা, এভাবে দিব, এবং এখানে কি আছে 5, এবং এখানে আমাদের কি আছে পি, অজয় ফসফেট। তাহলে আমাদের এখানে যৌগটা আমাদের উল্টে যাবে, ঠিক আছে। তাহলে আগে আসবে 1, তারপর 2, তারপর কি 3, তারপর 4, তারপর কি 5। এখন দেখো এটাও একটা এটা একটা হলো নাইট্রোজেন বেস যার মধ্যে কার্বন আছে, দেন 5টা কার্বন আছে। দেন এটাও একটা কি বলতো, পেন্টোজ সুগার যার মধ্যে কি বলতো 5টা কার্বন আছে। আমি যদি বলি কোনটা কত নম্বর যৌগ, তাহলে আমি ফার্স্টে শুরু করবো, এটা 1 নম্বর যৌগ, এটা 2 নম্বর যৌগ, এবং কি এটি 3 নম্বর যৌগ। জৈব যৌগের নিয়ম, যদি কোনো জৈব যৌগের নিয়মটা কি, যদি কোনো জৈব যৌগের ক্ষেত্রে একাধিক মানে কার্বনের যৌগ যুক্ত হয়, এক্ষেত্রে প্রথম যৌগের কার্বনগুলো 1 2 3 দ্বারা প্রকাশ করলেও দ্বিতীয় যে যৌগটা যুক্ত হবে তার ক্ষেত্রে 1 2 3 না লিখে দিতে হবে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। তার মানে এর মধ্যেও কিন্তু কার্বন আছে, সেই কার্বনগুলো আমরা চিহ্নিত করতে পারছি না, কারণ আমরা সেখানে স্ট্রাকচার না দিয়ে আমরা এ দিয়েছি, এবং এর সাথে যুক্ত যৌগের ক্ষেত্রে হবে প্রাইম 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 প্রাইম, এজন্য আমরা এখানে কি দিয়েছি, প্রাইম দিয়েছি, ওকে। দেন এ পাশেও এখানে 1 2 3 4 5 আছে,
এবং এই জন্য এখানে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম এবং কি বলতো 5 প্রাইম যুক্ত করেছি। তাহলে আমরা এখানে একটা ঘর তোমাদের আমি আঁকানো দেখালাম, ঠিক আছে। আমরা আরেকটা লাইন দেখাবো, তাহলে তোমরা এমনিতে এভাবে 4 ঘর আঁকায় দিবা, তাহলেই হয়ে যাবে। দেখো এখন মনে করো যে এখানে আরো একটি আমাদের পেন্টোজ সুগার আছে, এই যে পেন্টোজ সুগার, ঠিক আছে, এই যে পেন্টোজ সুগার যার নাম 1 2 3 4 দেন 5 এবং এখানে কি আছে পি। এখন চলে আসো এর সাথে, এখানে আছে কি আছে সাইটোসিন। সাইটোসিন আমরা একটু এটা এভাবে ডিজাইন করে দিলাম, এটা কোনো ফ্যাক্ট না, তোমাদের ইচ্ছা মতো এটা দিবা। দেন এই যে সি এর কমপ্লিমেন্টারি বেজের নাম কি বলতো জি। তাহলে যদি জি বলা হয় তাহলে এখানে কি করবা, এভাবে জি দিয়ে দিবা। এবং এখানে 1 নং কার্বন যদি আমরা যুক্ত করি, এর পাশে আমরা 1 নং কার্বন যুক্ত করব, তার মানে উপরেরটার মতো হুবহু হবে, জাস্ট এ যাতে সি, ঠিক আছে, যাতে আমরা কি দিব জি দিব। তারপরে আমরা এই যে এখানে আমরা এখানে 1 নং কার্বন এভাবে আমরা দেখাবো, এই যে আমরা 1 নং কার্বন দেখাবো। এবার হলো 1 2 3 4 এবং কি 5 এবং এখানে আছে কি পি। তাহলে এইভাবে আমাদের যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো প্রাইম 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 দেন প্রাইম 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 প্রাইম, ওকে, এখানে প্রাইম যুক্ত হবে। এখন দেখো এই যে একটা পেন্টোজ সুগারের 3 নং কার্বন, আরেকটি পেন্টোজ সুগারের 5 নং কার্বনের মাঝেই থাকবে কি বলতো অজৈব ফসফেট। এই পাশেও কিন্তু সেম থাকবে, 5 এবং 3 কি মাঝেই থাকবে কি বলতো অজৈব ফসফেট। তাহলে এভাবে আমরা কয় ঘর দেখালাম 2 ঘর, ঠিক আছে। এখানে আমরা জাস্ট খালি বন্ধনগুলোর নাম দেখাবো। তাহলে বলতো ভাইয়া এখানে কি বন্ধন আছে, এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন রয়েছে। তাহলে এখানে আমরা মনে করে রাখবো কি বলতো হাইড্রোজেন বন্ধন রয়েছে, ওকে। তাহলে বলতো এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে 3টা, এখানে কয়টা আছে 2টা, এখানে কি বন্ধন গ্লাইকোসাইড বন্ধন। তাহলে বলতো নিউক্লিওটাইড পরস্পর কি বন্ধন দ্বারা যুক্ত হয় হাইড্রোজেন বন্ধন দ্বারা, ঠিক আছে। দেন এখানে একটা কথা মনে রাখবা যে এখানেও আছে এস্টার, এখানেও আছে কি এস্টার। তাহলে বলতো এখানে সিঙ্গেল যদি এই বন্ধনটার নাম বলা হয় তাহলে এই বন্ধনটার নাম দিবা হলো কি এস্টার বন্ধন, ঠিক আছে। এস্টার এস্টার মিলে তৈরি হবে ফসফোডাই এস্টার বন্ধন, ঠিক আছে, ফসফোডাইএস্টার বন্ধন, ঠিক আছে। এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে কি হবে এই যে এস্টার বন্ধন কয়টা আছে 2টা, তাহলে এই 2টা এস্টার বন্ধনকে আমরা কি বলি ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে ডিএনএ এর মধ্যে কয় ধরনের বন্ধন আছে 3 ধরনের, কি কি গ্লাইকোসাইডিক, দেন এর মাধ্যমে পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস যুক্ত হবে, দেন নিউক্লিওটাইড এবং নিউক্লিওটাইড এক কথা নাইট্রোজেন বেস পরস্পর যুক্ত হবে হলো হাইড্রোজেন বন্ধন দ্বারা। দেন এই যে অজৈব ফসফেট এবং হলো পেন্টোজ সুগার গুলো পরস্পর যুক্ত হবে কি বন্ধন এস্টার, এস্টার বন্ধন 2টা হলো, তার নাম কি ফসফোডাইএস্টার, ঠিক আছে। ডাই মানে 2, ফসফো কি হলো ফসফেট, ঠিক আছে, আর এস্টার হলো কি বলতো বন্ধনের নাম, ওকে। এইভাবে তোমরা 2 ঘর আমি দেখালাম, তোমরা কি করবা আরো 2 ঘর তোমরা নিজের আঁকাবা, দিয়ে জাস্ট কি করবা এখানে এটি দিয়েছে কি সিজি দিবা, ঠিক আছে। দেন এবার আবার কি করবা টি এ আঁকাবা এভাবে, দেন আবার কি করবা বলতো ভাইয়া জি এবং কি সি আঁকাবা, এভাবে তো পরীক্ষায় 4 ঘর আঁকাবা। তাহলে এটা আঁকালে 1 মার্ক, দেন এটা আঁকালে 1 মার্ক, দেন আমরা যদি বর্ণনা লিখি তাহলে কত মার্ক হবে মোট 3 মার্ক হবে, ঠিক আছে। এখন আমরা মোটামুটি গঠনটা বর্ণনা করেছি, এরপরে আমরা যে জিনিসটা দেখবো, দেখো ভাইয়া এখানে আছে 5 প্রাইম, তোমরা খেয়াল করো এই 5 প্রাইম মানেই এই যে এখানে 5 প্রাইম আছে, দেখো এই 5 প্রাইম মানে এই 5 প্রাইম, দেন এখানে দেখো 3 প্রাইম আছে না, এই 3 প্রাইম মানে এই 3 প্রাইম, আবার দেখো এখানে 5 প্রাইম মানেই এই 5 প্রাইম, এই 3 প্রাইম মানেই কি বলতো এই 3 প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে কি হলো 5 3 দেন 3 এবং কি 5, এভাবেই কিন্তু পরস্পর বিপরীত হয়ে কাজ করবে, ওকে। এখন চলে আসো ডিএনএ এর ক্ষেত্রে, এই যে এটা হলো ডিএনএ কি বলতো একটা প্যাচ, এটা হলো কি বলতো ডিএনএ একটা প্যাচ। ডিএনএ এর এক প্যাচের দৈর্ঘ্য যদি পরীক্ষা আসে তাহলে মনে রাখবা ডিএনএ এক প্যাচ দৈর্ঘ্য হলো 3.4 আংস্ট্রম বা 34 আংস্ট্রম হবে, অথবা 3.4 ন্যানোমিটার। এবং এই যে ডিএনএ একটা প্যাচ,
এই একটা ব্যাচের মধ্যে রয়েছে 10 জোড়া নিউক্লিওটাইড। তাহলে যদি প্রতি জোড়ার ক্ষেত্রে আমরা বলি, তাহলে আমরা এর মধ্যে কয়টা আছে? 10 জোড়া আছে। 10 জোড়া আছে। এ টি সি জি এমন কয় জোড়া? এখানে আমি দেখাইছি 2 জোড়া। এমন একটা প্যাচের মধ্যে আছে কয় জোড়া? 10 জোড়া। তাহলে প্রতি প্যাচের একটা প্যাচের মধ্যে 10টা জোড়া নিউক্লিওটাইড থাকলে একটা মোনো নিউক্লিওটাইড দৈর্ঘ্য কত হবে? জাস্ট মোনো বললে 10 দ্বারা কি করবা? ভাগ করবা। তখন হবে 34 না হয়ে 3.4 আংস্ট্রম হবে, এবং হবে কি বলতো 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এই যে একটা প্যাচের দৈর্ঘ্য হলো 34 আর একটা প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড, তাহলে 10টা নিউক্লিওটাইড যদি হয় তাহলে 10 দ্বারা ভাগ করলে কি হবে বলতো? একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য পাওয়া যাবে। কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, দেন এই যে ডিএনএ মধ্যে দেখবা এখানে কি আছে? ডিএনএ এর মধ্যে একটা ব্যাস আছে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখতে হবে, মনে হচ্ছে যে এখানে কাছে আছে এখানে দূরে আছে, এমনটা না। ডিএনএ সব সময় একদম সমান দূরত্বে আছে, জাস্ট একটু পেঁচানো আছে। দেখো এভাবে পেঁচানো আছে, জাস্ট সমান দূরত্বে থাকবে। একটু একটা উপরে থাকবে একটা কি নিচে থাকবে, কিন্তু পরস্পর সব জায়গাতে কি আছে? সমান দূরত্বে অবস্থান করবে। এই দূরত্ব কত হবে? মনে রাখবা হলো 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। ওকে, এটা মনে রাখবা। আরো একটা কাহিনী আছে, অ্যাডিনিন চাই থায়ামিনের সাথে 2 ন্যানোমিটারের বেশি দূরত্বে বসতে। মানে এক কথায় মনে রাখবা, পিউরিন বেস চাই 2 এর চেয়ে বেশি দূরে বসুক পাইরিমিডিন, আর পাইরিমিডিন চাই পিউরিন বেস 2 এর কম দূরে বসুক। একজন চাই দূরে যেতে, একজন চাই কাছে আসতে, এজন্য দূরেও যাওয়া হয় না কাছেও যাওয়া হয় না, এবং সাম্য অবস্থা থেকে মাত্র 2 ন্যানোমিটার দূরত্বে অবস্থান করে, এবং এই দূরত্ব সব জায়গাতে কি হবে? সমান হবে। ওকে, তোমরা সুন্দর করে এখানে এই কথাগুলো মনে রাখবা। এখন আমি তোমাদের এই জিনিসগুলো আমি ডিএনএ গঠনটা বুঝালাম। এখন ডিএনএ সম্পর্কে আমাদের আরো যে বিস্তারিত যে কথাগুলো আছে সেগুলো আমরা আরএনএ ক্লাস শুরু করার সময় আমরা দিয়ে দেবো। আমরা এটার উপর আরেকটা ক্লাস দিব, যেখানে আমাদের থাকবে ডিএনএ সম্পর্কে আরো কিছু প্রশ্নের উত্তর, প্লাস তোমাদের থাকবে আরএনএ সম্পর্কে কিছু কথা, দেন ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য। তাহলে মোটামুটি তোমাদের এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান চলে আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।